রাজপথে আমাদের নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক আন্দোলন চলমান থাকবে। আমরা জুলাই সনদ গণভোট, এই গণভোটের রায় অনুযায়ী সেই রায়ের দাবিতে আমাদের আন্দোলন এটা চলমান থাকবে 11 দলের। সেই লক্ষ্যে আমাদের যে লং মার্চ, সেই লং মার্চ নিয়েও আজকে আলোচনা হয়েছে। আমরা আপনাদের মাধ্যমে জনগণকে আহ্বান করছি সেই লং মার্চে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য। এবং এই দেশে এই মুহূর্তে যে বিদ্যুতের সংকট, গ্যাস সংকট, আপনারা দেখছেন মন্ত্রীরাও যখন কথা বলছে বিদ্যুৎ চলে যাচ্ছে এবং তারা মুখে আবার বলার চেষ্টা করছে ইনিয়ে বিনিয়ে যে দেশে আসলে সংকট নাই, অথবা বলতেছে তারা কোনো কিছুই করতে পারবে না। এবং আরেকটি সংকট যুক্ত হয়েছে, সেটা হচ্ছে সার সংকট। সার সংকটের কারণে আমাদের কৃষকদের ভোগান্তি তৈরি হচ্ছে। ফলে এর মধ্য দিয়ে তারা আবার এই ধরনের ঘৃণ্য আইন পাশ করার চেষ্টা করছে। ফলে আমরা মনে করছি যে জনগণ এটির পক্ষে কোনোভাবেই এটি মেনে নিবে না। আমরা সেই জায়গা থেকে আগামী যেই 30 তারিখ গুম বিরোধী দিবস আন্তর্জাতিকভাবে পালিত হয়, সেটাতে আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিব এবং আমরা আগামীকালের অধিবেশনে সংসদেও আমরা বিরোধী দলের সংসদ সদস্যরা সেটার আমরা সংসদীয় কায়দায় সেটার জবাব দেব। ভারপ্রাপ্ত মহাসচিব বলছে। আচ্ছা, আজকে দুপুরে ভারপ্রাপ্ত মহাসচিব যিনি আছেন তিনি যে কথা বলেছেন, সংকট নাই, দুর্ভোগ নাই, ব্যর্থ নয় সরকার, খুবই সফল, তাহলে ওনারা কি এই কথা বলছেন যে বিদ্যুৎ সমস্যার সমাধান হয়ে গেছে? এটা কি ব্যর্থতা না? জন দুর্ভোগের সাথে জড়িত সকল আইটেম, গ্যাস নাই, কারখানা বন্ধ হয়ে গেছে, শত শত কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে আমার দেশের অর্ডার চলে যাচ্ছে ভিন্ন দেশে, কারণ বায়েরা তো বসে থাকবে না। তাহলে আমাদের দেশের অর্থনীতির উপরে চাপ হবে, বেকারত্ব তৈরি হবে। এগুলো কি সরকারের ব্যর্থতা নয়? আইন শৃঙ্খলা, এই যে গুমের ঘটনা, একটা গুমের ঘটনা বলছে, কিডন্যাপ হয়েছে 512 জন, এরপরে খুন হয়েছে 1800 প্রায় 6 মাসে। এগুলি ব্যর্থতা না? জনগণের নিরাপত্তা যারা দিতে পারে না, অধিকার যারা নিশ্চিত করতে পারে না, জনজীবনের সাথে রিলেটেড যে সমস্ত সেবা সেগুলো নিশ্চিত করতে পারে না, তাহলে কিসের সফল সরকার? এই জন্য আমরা স্পষ্ট যা বলেছি এখনই সে কথার উপর আমরা আছি। ওনার এই বক্তব্যকে আমরা প্রত্যাখ্যান করছি। সংসদে স্থায়ী কমিটিগুলো নিয়েও জুলাই সনদে আমাদের একটা ঐক্যমত ছিল যে বিরোধী দল অনেকগুলো কমিটির সভাপতি পাবে, বিশেষত 4টা কমিটি তারা ফিক্সড, বাধ্যতামূলকভাবেই তারা পাবে। তো তারা সেই কমিটমেন্টটাও রক্ষা করে নাই এবং তারা এখন বলতেছে জুলাই সনদ বাস্তবায়ন হলে। তো জুলাই সনদে এটা তো কমিটমেন্ট ছিল, জুলাই সনদের যেই অংশগুলো সংবিধান সংস্কার সম্পর্কিত ছিল সেটা সংবিধান সংস্কার আমরা বলছি, তারা বলছে সংশোধন, সেগুলোর পরে হয়তো সেগুলো নিয়ে সমাধান সুরাহা হতে পারত। কিন্তু এই স্থায়ী কমিটির বিষয়টা তো আসলে সংবিধান বিষয় না, এটা কিন্তু এখনই স্থায়ী কমিটির সভাপতিটা বিরোধী দলকে দিয়ে দেওয়া উচিত ছিল। আমাদের জায়গা থেকে কিন্তু আমরা এটা দাবি জানিয়েছিলাম যে বিরোধী দলের এটা ন্যায্য পাওনা এবং এটা আমাদের জুলাই সনদের কমিটমেন্ট। আমরা যদি দুর্নীতির জায়গাটায় স্বচ্ছতা আনতে চাই, জবাবদিহিতা আনতে চাই, তাহলে এই স্থায়ী কমিটিগুলো সভাপতি বিরোধী দলকে দেওয়া উচিত। তো সেই জায়গা থেকে তারা সেটা দিবে না বলেছে। জুলাই সনদ বাস্তবায়ন হলে তারা তো বাস্তবায়ন করবে না, এটা আমরা জানি। বাস্তবায়ন তাদের নোট অফ ডিসেন্ট সহ করলেও, ফলে এটা আসলে হতে যাচ্ছে না বলে আমরা মনে করছি। বরং তারা যেটা আরো করছে যে আমাদেরকে এটা একটা ট্রেড করার চেষ্টা করছে। আমাদেরকে তারা বিভিন্ন অনানুষ্ঠানিকভাবে বলেছে যে যদি সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল অংশগ্রহণ করে তাহলে তারা অনেক কিছু ছাড় দেবে, তাহলে হয়তো তারা বিরোধী দলকে এই স্থায়ী কমিটিগুলো সভাপতি দিবে। আপনারা দেখেছেন যে প্রথমে ডেপুটি স্পিকার বলেছে, তারপরে বলেছে কমিটিতে যুক্ত হলে আমাদেরকে এই স্থায়ী কমিটিগুলো দিবে। ফলে আমরা মনে করি যে এগুলো তো আমরা বরাবরই প্রত্যাখ্যান করে এসেছি, কারণ আমরা মনে করেছি যে জুলাই সনদ সম্পূর্ণরূপে বাস্তবায়ন হতে হবে, গণভোটের গণরায় সম্পূর্ণরূপে বাস্তবায়ন হওয়ার মাধ্যমেই আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। আর বিরোধী দল হিসেবে আমরা তো যেটা আমাদের ন্যায্য, যেটা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রয়োজন, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সেতুটুকুই শুধু চাচ্ছি। নামগুলো দিবেন কিনা? যেহেতু আপনাদের কাছে নাম চাওয়া হবে, নাম তো সেটা প্রত্যেকটা সংসদ সদস্য প্রত্যেকটা স্থায়ী কমিটিতে থাকবে, এটা তাদের একটা সাংবিধানিক অধিকার। ফলে সেই জায়গায় সেটা আমাদের আলোচনা, এর আগের কমিটিগুলোতেও কিন্তু বিরোধী দলের সংসদ সদস্য রয়েছে। ফলে যদি কমিটি হয় নিয়মতান্ত্রিক ভাবেই হয়তো সেখানে বিরোধী দল, সরকারি দল, সকল সংসদ সদস্য তারা কোনো না কোনো কমিটির সদস্য হবে।
সেটা নিয়মতান্ত্রিকভাবে হতে হবে, সেটা আমরা আরো আলোচনা করে আপনাদেরকে হয়তো জানাতে পারি। আমাদের তো কর্মসূচি চলমান আছেই। আমরা তো 5 সেপ্টেম্বর থেকে লং মার্চ ঘোষণা করেছি। সারা চট্টগ্রাম বিভাগ থেকে এটা শুরু হবে এবং পর্যায়ক্রমে অন্যান্য বিভাগগুলোতেও এটা যাবে। ফলে এই লং মার্চ আমাদের চলমান থাকবে এবং ঢাকায় মহাসমাবেশ হবে এই গণভোটের গণরায়ের বাস্তবায়নের দাবিতে। আচ্ছা, প্রশ্ন তো যে শীর্ষ নিউজ করলো, এই প্রশ্নটা আমাদের কাছে বোধগম্য নয়। এই কারণে সরকারি বাড়ি কাকে বলে? সরকারি এই বাড়ির মালিক ডাক্তার শফিকুর রহমান দলিল হয়েছে? এই প্রশ্ন কেন আসে? এটা না, উনি এটাই বলছেন, যদি আমরা সরকার গঠন করি বা জনগণ ম্যান্ডেট দেয়, তাহলে আমরা সরকারি প্লট বলতে সরকার যে রাষ্ট্রে অবদান রাখার জন্য রাষ্ট্রের এই পর্যায়ের যারা প্রতিনিধিত্ব করেন তাদেরকে অতীতে প্লট দিয়েছে, তাদেরকে ফ্ল্যাট দিয়েছে, তাদেরকে গাড়ি সুবিধা ট্যাক্স ফ্রি দিয়েছে, সেটা করেছে। আমরা তো পার্লামেন্টে ছিলাম, দেখেছি তো কি হয়েছে। উনি এটা বলেছেন যে যাদের এত কিছুই আছে তাদের এবার সরকারি এই ধরনের ফ্যাসিলিটি প্রিভিলেজ নেয়ার প্রয়োজন নাই, অন্যরা নিলেও আমরা নেব না। আমাদের দলের পক্ষ থেকে আমির সাহেব এটাই বলেছেন। কিন্তু আপনি টাইনা যে এখানে যে বিরোধী দলের সরকারি বাসভবন নিয়ে আসছেন, এটা হলো সরকার পরিচালনায় বিরোধী দলের যে একটা নেতা, তার কিছু ফাংশন তো আছে। এই ফাংশন সংসদেও করবে, অফিসেও করবে, হাউসেও করবে। এটা চিরচারিতভাবে হয়ে আসছে। মেয়াদ শেষ হলে আবার এটা মালিক সরকার হয়ে যাবে। এই জন্য এই প্রশ্নটা প্রাসঙ্গিক নয়, এটা মোটেই প্রাসঙ্গিক নয়। এই দালানে বিদ্যুৎ আছে, কিন্তু সংসদের স্পিকার তিনি তো বলেছেন, বিদ্যুৎ মন্ত্রী যখন বললেন লোডশেডিং নাই, বলে মাননীয় মন্ত্রী আমার এলাকার লোকেরা আমাকে ফোন করে বলে যে 14 ঘন্টা 18 ঘন্টা লোডশেডিং আমার বোলায় হয়। এগুলোকে আপনি কিভাবে নেবেন? এখন সরকারকে আপনি প্রশ্ন করেন, সংকট কোথায় দূরীভূত হয়।